বাংলাদেশের রাজনীতি মানেই উত্তপ্ত ময়দান। ক্ষমতার পালাবদলের সময় ঘনিয়ে আসলে তা যেন আরও তপ্ত হয়ে ওঠে। 2007 সালের জানুয়ারির সেই শীতল সকালে হঠাৎ যেন সবকিছু জমে গেল। না, শীতের কুয়াশায় নয়, বরং ক্ষমতার এক অদৃশ্য বরফে, যাকে আমরা বলি 1-11। নামটা যত সহজ, ভেতরের গল্পটা ততটাই জটিল আর রহস্যময়। এখন এত বছর পরে যখন সেই সময়ের অন্যতম প্রভাবশালী সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার হন, তখন মনে হয় ইতিহাস আসলে কখনো শেষ হয় না, শুধু সময় নিয়ে ফিরে আসে। প্রশ্নটা তাই আবার উঠছে, 1-11-এর আসল ভিকটিম কে ছিল? বিএনপি, আওয়ামী লীগ, নাকি পুরো গণতন্ত্র? সময়টা 2006। 1-11-এর ঠিক আগের সময়টা মনে করুন। দুই বড় দল, বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা, এমন এক রাজনৈতিক দাবা খেলায় ব্যস্ত যেখানে বোর্ডের বাইরে দাঁড়িয়ে থাকা লোকজনই আসলে চাল দিচ্ছিল। নির্বাচন নিয়ে টানাপোড়েন, রাস্তায় উত্তেজনা, আন্তর্জাতিক চাপ, সব মিলিয়ে দেশ তখন ফুটন্ত হাঁড়ি। ঠিক তখনই আসে সেই 11ই জানুয়ারি। জরুরি অবস্থা জারি হলো। ঠিক তখনই মঞ্চে প্রবেশ করে এক নতুন চরিত্র, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। বলা হয় ইতিহাস কখনো শূন্যস্থান পছন্দ করে না। রাজনীতি যখন নিজের সমস্যার সমাধান করতে পারে না, তখন অন্য শক্তি এসে জায়গা নিয়ে নেয়। 1-11 ছিল সেই শূন্যস্থানের ফল। সেদিন বঙ্গভবনে কয়েকজন সেনা কর্মকর্তা যান। রাষ্ট্রপতি ছিলেন অধ্যাপক ইয়াজউদ্দিন আহমদ, একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। চাপ, আলোচনা, উদ্বেগ সব মিলিয়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। গণতন্ত্র তখন আনুষ্ঠানিকভাবে বিরতিতে গেল। তারপর শুরু হলো পরিষ্কার অভিযান, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ। দেশের একদল মানুষ এই শব্দ শুনেই বাহবা দিতে শুরু করে। আবার কেউ বলল আইনের বাইরে নতুন ক্ষমতা তৈরি হচ্ছে। দুর্নীতি বিরোধী অভিযান শুরু হলো, গ্রেপ্তার শুরু হলো রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা। শুধু তাই নয়, তাদের তালিকায় ছিলেন দুই দলের শীর্ষ নেতারা, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, তারেক রহমান, কেউই বাদ গেলেন না। এখানেই গল্পটা শুরু, কারণ যে নাটকটা দুর্নীতির বিরুদ্ধে অভিযান নামে শুরু হয়েছিল, সেটাই ধীরে ধীরে হয়ে গেল রাজনৈতিক পুনর্বিন্যাসের মহড়া। তখন একটা শব্দ খুব জনপ্রিয় ছিল, -2, মানে দুই নেত্রীকে সরিয়ে নতুন রাজনীতি গড়া। বিষয়টা এমন যেন পুরনো দুই জনপ্রিয় নায়িকাকে সরিয়ে নতুন সিনেমা বানানো হবে। কিন্তু সমস্যা হলো, দর্শক তো পুরনো নায়িকাদের সঙ্গেই অভ্যস্ত, ফলে সেই সিনেমা শুরু হওয়ার আগেই ফ্লপ হয়ে গেল। এখানে এসেই প্রশ্নটা ওঠে, এই পুরো খেলায় সবচেয়ে বড় ভিকটিম কে? প্রথম দৃষ্টিতে মনে হতে পারে সব্বাই, কারণ গ্রেপ্তার হয়েছেন সব দলের নেতা। কিন্তু একটু গভীরে গেলে দেখা যায় গল্পটা ততটা সোজা না। তারেক রহমান, তাকে নিয়ে যে অভিযোগ, যে নির্যাতনের বাস্তবতা, তা রাজনৈতিক আলোচনায় বহুবার এসেছে। যদিও সবকিছু প্রমাণিত নয়, কিন্তু জনমনে একটা ধারণা তৈরি হয়েছে 1-11-এর সবচেয়ে বড় চাপটা গেছে বিএনপির উপর দিয়ে। আরেকদিকে শেখ হাসিনার ক্ষেত্রে দেখা গেল এক ভিন্ন গল্প। ছাড়া পেয়ে তিনি দেশ ছাড়েন, কিন্তু খালেদা জিয়া অনড় থেকে দুই ছেলেকে বিদেশে চিকিৎসার জন্য পাঠিয়ে নিজে দেশে রয়ে যান। তাকে দেখে শেখ হাসিনাও ফিরে আসেন। বিদেশ যাওয়া, পরে ফিরে আসা, নির্বাচন, সব মিলিয়ে শেষ পর্যন্ত ক্ষমতায় ফিরে আসা। যেন দাবার খেলায় একবার চেক খেয়ে শেষমেশ চেকমেট দিয়ে দেওয়া। এখানেই সেই বিখ্যাত বাংলা প্রশ্ন, তাহলে খেলা কার পক্ষে গেল? যদি একটু ঠান্ডা মাথায় দেখি, তাহলে বোঝা যায় 1-11 ছিল এক ধরনের রিসেট বাটন। কিন্তু এই রিসেট সবার জন্য সমান ছিল না। কেউ নতুন করে শুরু করার সুযোগ পেল, কেউ পেল দীর্ঘস্থায়ী ক্ষত। মইনু আহমদের নেতৃত্বে যে সামরিক সমর্থিত কাঠামো তৈরি হয়েছিল, সেখানে কিছু সিদ্ধান্ত ছিল দৃশ্যমান, আর কিছু ছিল অদৃশ্য। আর এই অদৃশ্য অংশটাই সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দিয়েছে। মাসুদ উদ্দিন চৌধুরীর বর্তমান গ্রেপ্তার যেন সেই পুরনো নাটকের পর্দা আবার টেনে খুলে দিয়েছে। যিনি একসময় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন, আজ তিনি অভিযুক্ত। এই দৃশ্যটা আমাদের মনে করিয়ে দেয়, বাংলাদেশের রাজনীতিতে স্থায়ী বলে কিছু নেই, শুধু পরিবর্তনটাই স্থায়ী। এখন যদি প্রশ্ন করি, বিএনপি কি 1-11-এর ভিকটিম?
উত্তরটা এক লাইনে দেওয়া কঠিন, তবে এটুকু বলা যায় বিএনপি সেই সময়ে সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছিল। নেতৃত্ব সংকট, রাজনৈতিক চাপ, সাংগঠনিক দুর্বলতা সব মিলিয়ে তারা দীর্ঘ সময় ধরে এক প্রভাব বহন করেছে। 1/11 শেষ হওয়ার পর অনেকেই ভেবেছিল এই অধ্যায়ের চরিত্ররা হয়তো ধীরে ধীরে ইতিহাসের আড়ালে হারিয়ে যাবে, কিন্তু বাংলাদেশের রাজনীতির টুইস্টটা এখানে গল্প শেষ হয় না, চরিত্র শুধু পোশাক বদলে ফেলে। মাসুদ উদ্দিন চৌধুরী যে মানুষটি দুর্নীতি বিরোধী অভিযানের অন্যতম মুখ ছিলেন, যার নেতৃত্বে ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ অনেকে জিজ্ঞাসাবাদের টেবিলে বসেছিলেন, সময়ের সঙ্গে সঙ্গে তার নামই জড়িয়ে গেল নতুন অভিযোগে। দুর্নীতি দমন অভিযানের সেই কঠোর সময়েই অভিযোগ উঠেছিল সব গ্রেপ্তার সমান ছিল না, কারো বিরুদ্ধে আইন চলেছে, আবার কারো ক্ষেত্রে নাকি দরজা খুলেছে সমঝোতার। ব্যবসায়ীদের ধরে এনে ক্ষমা দেওয়ার বিনিময়ে অর্থ আদায়ের গল্প তখন চায়ের দোকান থেকে ড্রয়িং রুম সব জায়গায় ঘুরে বেড়াতো। যদিও এসব অভিযোগ আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি, তবু জনমতের আদালতে সন্দেহের ছায়া তৈরি হয়ে যায়। সময়ের সঙ্গে অভিযোগগুলো আরও বদলাতে থাকে। অবসর নেওয়ার পর যিনি যুক্ত হন জনশক্তি রপ্তানির ব্যবসায়, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোকে কেন্দ্র করে সিন্ডিকেট, বিপুল অর্থ লেনদেন এবং হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করে। অভিযোগ ছিল বিদেশে কাজের স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ নেওয়া হয়েছে। গল্পের সবচেয়ে নাটকীয় অংশ তখনও বাকি, কারণ 1/11-এর পর ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার, আর তখন দেখা গেল এক অদ্ভুত বাস্তবতা। যে সামরিক কর্মকর্তা সেই বিতর্কিত সময়ের অন্যতম আলোচিত মুখ ছিলেন, তাকেই অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার করা হলো। শুধু তাই নয়, তার চাকরির মেয়াদ একবার নয়, একাধিকবার বাড়ানো হয়। রাজনৈতিক মহলে তখন ফিসফাস শুরু হয়, এটা কি প্রশাসনিক সিদ্ধান্ত নাকি রাজনৈতিক প্রতিদান তথা উপহার? কারণ বিশ্লেষকদের একাংশ মনে করতেন 1/11-এর সময়কার রাজনৈতিক সমঝোতা এবং নির্বাচনমুখী পরিস্থিতি তৈরির প্রক্রিয়ায় যারা ভূমিকা রেখেছিলেন, তাদের কেউ কেউ পরবর্তী সময়ে সরকারের আস্থাভাজন হয়ে ওঠেন। এখানেই 1/11-এর গল্প সবচেয়ে জটিল হয়ে ওঠে, কারণ যদি তিনি সত্যিই গণতন্ত্র বিরোধী কোনো প্রক্রিয়ার অংশ হয়ে থাকেন, তাহলে কেন পুরস্কার? আর যদি তিনি রাষ্ট্র রক্ষার দায়িত্ব পালন করে থাকেন, তাহলে এত বিতর্ক কেন? একসময় যিনি অভিযানের পরিচালক, পরে তিনি রাষ্ট্রের প্রতিনিধি, একসময় যিনি ক্ষমতার কেন্দ্রে, পরে তিনি অভিযুক্তের কাঠগড়ায়। ক্ষমতা কখনো স্থায়ী নয়, কিন্তু ক্ষমতার স্মৃতি খুব দীর্ঘ। আজ তার গ্রেপ্তার শুধু একটি মামলার ঘটনা নয়, এটি যেন সেই প্রশ্নটাকেই আবার সামনে এনেছে। বাংলাদেশে কি সত্যিই কেউ 1/11 থেকে লাভবান হয়েছিল, নাকি সেখান থেকে কেউ কেউ ঘি খেয়েছিল, যার মাসুল এখন তাকে দিতে হচ্ছে?